জানি দুশ্মন বলা যায় যে মরার পর শত্রুতা শেষ হয়ে যায়, কিন্তু শত্রুর মরে যাবার পরেও শত্রুকে হেনস্থা করার ষড়যন্ত্র করা হয়, তখন সেই শত্রুতাকে আর শত্রুতা নয়, বর্বরতা বলা হয়। আচ্ছা, রঘু হার্ট অ্যাটাকে মারা গেছে, সব লোকেরা শ্মশানে যাচ্ছে, আপনি যাবেন নাকি? আমি যাব তো না, কিন্তু অভিশাপ নিশ্চয় দেব যে তার চিতাতে আগুন ধরবে না। তার লাশ সেই শ্মশানে থেকে পচতে থাকুক, আর কুকুর বেড়ালরা এসে ছিঁড়ে ছিঁড়ে খাক। রঘুর চিতাকে তার বড় ছেলে শ্মশানে মুখাগ্নি দেয়, আর চিতা জ্বলে ওঠে। তারপর সবাই শ্মশান থেকে ফিরে চলে যায়। লোকেদের যাবার পর রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ভানু চুপচাপ শ্মশানে যায়। সেখানে রঘুর চিতা জ্বলছিল। মরে গেলে, কিন্তু আমি এত সহজে তোকে মরতে দেব না। আমি তোকে এত সহজে মাটির সঙ্গে মিশতে দেব না। ভানু জ্বলতে থাকা চিতায় অনেকগুলো জল ঢেলে দেয়, আর চিতার আগুন নিভে যায়। রঘুর নিভে যাওয়ার চিতার সামনে দাঁড়িয়ে ভানু জোরে হাসতে লাগে। এই গল্পটা হচ্ছে হাসনপুর গ্রামের। হাসনপুর গ্রামে রঘু আর ভানু নামে দুটো প্রতিবেশী কৃষি থাকত। দুজনেরই বাড়ি আর কৃষির মাঠ একদম আশেপাশে ছিল। ভানুর স্ত্রী অনেক বছর আগেই মারা গিয়েছিল, আর তার কোনো সন্তানও ছিল না। সে একদম একা ছিল। কিন্তু তার প্রতিবেশী রঘুর বাড়ি বউ বাচ্চা দিয়ে ভরা একটা খুশির সংসার ছিল। রঘু নিজের গৃহস্থ জীবনে অনেক খুশি ছিল। ব্যাস, শুধু এই কথায় ভানুর ঈর্ষা হতে থাকে। ও রঘুর পরিবার ভাঙার স্বপ্ন দেখতে থাকে। মাঝরাতে উঠে রঘুর ঘরের দিকে মুখ করে সে অভিশাপ দিতে থাকে, আর লুকিয়ে লুকিয়ে রঘুর ঘরের দিকে লঙ্কা লেবু ফেলতে থাকে। কিন্তু এতে কোনো লাভ হয় না, আর রঘুর ঘর সব সময় হাসি খুশিতে ভরে থাকে। একদিন ভানু নিজের ঘরে বিশ্রাম করতে থাকে। তখনই ভানুর বড় ভাইয়ের ছেলে বিরজু দৌড়ে আসে। কাকা, সেই রঘু তোমার ফসলের মধ্যে জন্তু ছেড়ে দিয়েছে। এইটা শুনে ভানুর মাথায় রক্ত চেপে যায়, আর ও ছুটে নিজের মাঠে যায়। ওর মাঠে রঘু সামনে জানোয়ার চড়াতে থাকে। তোমার সাহস কি করে হলো আমার খেতে গরু চড়ানোর? হ্যাঁ, যেমন মাঝরাতে তোর হয়েছিল আমার ঘরের বাইরে লেবু আর লঙ্কা ফেলার। আমি কিন্তু অন্ধ নয়। এইটা শুনে ভানু রেগে যায় আর রঘুর সাথে লড়াই করে। কিন্তু রঘু ভানুর চেয়ে বেশি বলবান ছিল। ও অনেক জোরে জোরে ভানুকে মারতে থাকে। রঘুর জানোয়াররাও ভানুকে খুব মারে, আর ভানু অনেক আহত হয়ে যায়। এই ঘটনার পর থেকে ভানু রঘুর পরম শত্রু হয়ে যায়, আর সব সময় রঘুর সংসার নষ্ট করার বিভিন্ন উপায় ভাবতে থাকে। লেবু লঙ্কা দিয়ে কিচ্ছু হবে না, এখন বড় কিছু করতে হবে। ভানু অমাবস্যার রাতে একজন তান্ত্রিককে ডাকে, আর রঘুর মাঠে গিয়ে জাদু টোনা করতে লাগে। ওম হ্রিম ক্লিম চামুন্ডায় বিজয় স্বাহা। ওম হ্রিম ক্লিম চামুন্ডায় বিজয় স্বাহা। ভানু রঘুর ঘরের পেছনেই সারাটা রাত ওম হবন করায়, কিন্তু এত সব করার পরেও সে রঘু আর তার ঘরের কিছুই ক্ষতি করতে পারে না। রঘুর ঘরের দিন প্রতিদিন উন্নতি হতে থাকে, আর ভানু ভিতরে ভিতরে জ্বলতে থাকে। এইভাবেই কিছু বছর পেরিয়ে যায়। ভানু ক্লান্ত হয়ে গিয়েছিল। কি তখনই এক সকাল হঠাৎ করে একটি খবর আসে যে হার্ট অ্যাটাকে রঘু মারা গেছে। সেই দিন রঘুর ঘরে শোক চলতে থাকে, আর ভানু নিজের ঘরে বসে উৎসব মানায়। সেই দিন রঘুর চিতা দেখেও ওর মন ভরে না, আর সে শ্মশানে গিয়ে জ্বলতে থাকা চিতাকে নিভিয়ে চলে আসে। চিতা নিভে যাওয়ার কারণে মাঝরাতে অনেকগুলো জঙ্গলি জানোয়ার সঙ্গে চলে আসে, আর রঘুর অর্ধেক পড়ে থাকা লাশকে খামচে খামচে খায়।
অর্ধেক রাত পেরিয়ে যায়। মদ খেয়ে ভানু নিজের ঘরে শুয়ে থাকে কি তখনই তার দরজায় কেউ ঠক ঠক করে। ভানু দরজা খোলে তো সামনে অর্ধেক পড়ে থাকা রঘুর ভূত দাঁড়িয়ে থাকে। ভূতকে দেখে ভানু হাসতে লাগে। আমি জানতাম তুই নিশ্চয়ই আসবি। বুঝতে পারলি তো আমার সঙ্গে শত্রুতা করার ফল। তোকে শান্তিতে মরতেও দিইনি আমি। ভূত হয়ে ঘুরে বেড়াবি। এখন তুই আর মুক্তি পাবি না। শত্রুতা তো আমি নয়, তুই শুরু করেছিলিস, কিন্তু এখন তুই আমার সব থেকে বড় শত্রু। আমি তোকেও বেঁচে থাকতে দেব না। আমি জানতাম তুই আমাকে মারার জন্য নিশ্চয়ই আসবি, কিন্তু আমি তোর হাতে মরবো না। আমি নিজের মৃত্যু নিজের হাতেই করব। এইটা বলার পর ভানু বিষ খেয়ে নেয় আর সে রঘুর ভূতের সামনেই তোড়পে তোড়পে মরে যায়। পাগল ছিল এ, ভগবানের আত্মাটাকে শান্তি দিক যেন। রঘুর ভূত সেখান থেকে যেতে থাকে কি তখনই পেছন থেকে একটা আওয়াজ আসে। কোথায় যাচ্ছিস? এখন তো খেলা শেষ হয়নি, খেলা তো সবে শুরু হলো। রঘুর ভূত পেছনে ফিরে দেখে তো পেছনে ভানুর ভয়ঙ্কর ভূত দাঁড়িয়ে থাকে। ভানুর ভূত রঘুর ভূতের উপর জোরে হামলা করে। রঘুর ভূতও কিন্তু এবার পেছনে সরে না। সেও ভানুর ভূতকে দেয়ালে ছুঁড়ে ফেলে দেয়। ভানু রেগে যায় আর দ্বিগুণ শক্তি দিয়ে রঘুর উপর আবার হামলা করে। এইবার রঘুর জোর অনেক কম ছিল। ভানুর ভূত রঘুর ভূতের উপর ভারী পড়ে আর রঘুকে মারতে লাগে। দুজনের জোরদার লড়াই চলতে থাকে কি তখনই তান্ত্রিকের সাথে বীরজুও সেখানে আসে। এদের দুজনকে বন্দি করে নিন। তান্ত্রিক ঝট করে দুজনের উপর মন্ত্র পড়ে আর দুজনই ভূত একসঙ্গে বোতলে বন্ধ হয়ে যায়। বিজু, এটা কি করলি তুই? এইটা শুনে বীরজু হাসে আর বলে, কাকা, তুমি রঘুকে মারতে চাইছিলে আর আমি আপনাকে মেরে আপনার জমিটাকে দখল করতে চাইছিলাম। রঘুর পরে পরে তুমিও মরে গেলে আর আমার কাজটা তো সহজ হয়ে গেল। আর এখন তোমরা দুজন সব সময়ের জন্য বোতলে বন্দি থাকবে। এইটা শুনে বোতলে আটকে থাকা রঘুর ভূত হাসতে লাগে। দেখলে তো ভানু, সারা জীবন ধরে তুমি আমাকে সব থেকে বড় শত্রু ভেবে শত্রুতা করতে থাকলে, কিন্তু তোমার নিজের লোকই তো তোমার সব থেকে বড় শত্রু। এখন তাকে কি করে মারবে ভানু? এইটা শুনে ভানুর ভূত দুঃখে তোড়পে ওঠে। না বিজু, তুমি আমার সঙ্গে এমন করতে পারো না। আমি তোকে ছাড়বো না। তান্ত্রিক ঝট করে বোতল একটি কালো থলায় ভরে দেয় আর বীরজু থেকে মোটা টাকা নিয়ে তান্ত্রিক জঙ্গলের দিকে চলে যায়। খারাপ ভেবো না, হোলি এটা। এই গল্পটা হলো औरंगाबाद শহরের। औरंगाबादে কিশোর রঘুনন্দন সোসাইটিতে ফ্ল্যাট নিয়ে থাকতো। কিশোর একটা আইটি কোম্পানিতে জব করত। ওর এখনো বিয়ে হয়েছিল না, কিন্তু ওর অনেকগুলো গার্লফ্রেন্ডস ছিল। অনলাইন চ্যাটিং করে কিশোর অনেক মেয়েদেরকেই ফাঁদে ফেলতো আর ওদের সাথে এনজয় করত। এক রাতের কথা, কিশোর অর্পিতা নামের একটি মেয়ের সাথে ফোনে কথা বলছিল। কি অর্পিতা, মেসেজ আর চ্যাট করে করে আমি বোর হয়ে গেছি। কালকে হোলির ছুটি আছে, ভালো সুযোগ, এসে যাও ফ্ল্যাটে। ঠিক আছে, কাল তোমার সোসাইটির বাড়ি তোমার অপেক্ষা করব। এইটা শুনে কিশোর খুশি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এসে যাও। আমি শুধু তোমার রঙে মেতে উঠতে চাই। তোমাকে ছাড়া কারোর থেকে আমি রং লাগাবো না। কাল দেখা হচ্ছে তাহলে, গুড নাইট। এরম বলে কিশোর ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হলো। কিশোর স্নান টান করে ভালোভাবে তৈরি হয়ে বেরিয়ে গেল আর তখনই ওর ফোন বাজলো। হ্যাঁ অর্পিতা, শুধু 2 মিনিটে আসছি। এরম বলে কিশোর বাইরে এলো। তখন সোসাইটির বাচ্চারা হোলি খেলছিল। কিশোর দাদাকে রং লাগাও রে। এইটা শুনে কিশোর ঘাবড়ে গেল আর ও বাচ্চাদের মিথ্যে কথা বলল। আরে না 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 না, আমার রঙে অ্যালার্জি আছে, আমাকে কেউ রং লাগিও না। কি দাদা, পুরো মুডটা বেকার করে দিলে। আরে চলো রে, অন্য কাউকে রং লাগাই আমরা। আরে চলো।
এরম বলে বাচ্চারাও বেরিয়ে গেল আর কিশোরও সোসাইটির বাইরে এলো, কিন্তু অর্পিতা ওখানে ছিল না। কি আশ্চর্য, অর্পিতা তো এখানে নেই। কিশোর অর্পিতাকে ফোনে ট্রাই করলো, কিন্তু ওর মোবাইল সুইচ অফ আসছিল। কিশোর চিন্তিত হয়ে দাঁড়িয়ে ভাবছিল, আর তখনই ওর কলেজের বন্ধু স্যামের ফোন এলো। হ্যালো, হ্যাঁ বলো স্যাম। হ্যাপি হোলি ভাই। হ্যাপি হোলি স্যাম, কেমন আছিস তুই? আমি ঠিক আছি, তুই আসছিস তো আমার এখানে আজকে? এনজয় হবে। হ্যাঁ, সন্ধেবেলা আসছি তোমার ফ্ল্যাটে। আরে সন্ধেবেলা নয় রে, এখন আয় আমার বাড়িতে। আগের বছরের মতন কোনো নতুন আন্টিকে ধরে নেব রং লাগানোর বাহানায়। মনে আছে তো আগের বছরে সেই রেশমা আন্টির কাণ্ড? রং লাগানোর বাহানাতে কেমন করে ধরে নিয়েছিলাম ওনার ফ্ল্যাটে ঢুকে। সেইটার কি করে ভুলতে পারি রে, কি জোরে থাপ্পড় খেয়েছিলাম আমি। আচ্ছা, আজকাল রেশমা কোথায় আছে রে? সেই কাণ্ডর পরে তো আর দেখা যায় না। কিশোর এরম বলছিল, আর হঠাৎ ওর কল কাট হয়ে গেল। কিশোর আবার করে স্যামকে ফোন করলো, কিন্তু স্যামের মোবাইল সুইচ অফ হয়ে গেল। এখন এর কি হলো? তারপর হঠাৎ কিশোরের পিঠে কেউ হাত রাখলো। তখন কিশোর পেছনে ঘুরলো, আর পেছনে অর্পিতা দাঁড়িয়ে ছিল। কি অর্পিতা, আমি ভয় পেয়ে গেছিলাম। কোথায় ছিলে তুমি? এখন সব কথা এখানেই করবে না ওপরে ফ্ল্যাটেও যাবার আছে? হ্যাঁ হ্যাঁ, চলো। আমার গাল কখন থেকে তোমার অপেক্ষা করছিল। এরম বলে দুজনে লিফটে করে নিজের ফ্ল্যাটে পৌঁছে গেল। তোমার পিচকারি তৈরি আছে তো? আজ জমিয়ে হোলি খেলার আছে আমার। এইটা শুনে কিশোর উত্তেজিত হয়ে গেল আর অর্পিতার দিকে এগোতে লাগলো, আর তখনই ওর মোবাইল বাজলো। আরে এই স্যামও না। 1 মিনিট অর্পিতা। হ্যাঁ স্যাম, বল। হোয়াট? কখন? কি করে? কিশোর যখন কলটা কেটে দিল তখনও অনেক ঘাবড়ে গেল। কি হলো? অর্পিতা, আমি তোমাকে স্যামের ব্যাপারে বলেছিলাম না? ওর সোসাইটির থেকে কল ছিল। স্যামের মার্ডার হয়ে গেছে। কে জানে কি করে। 5 মিনিট আগেই তো আমার সঙ্গে সে কথা বলছিল। তখনই হঠাৎ করে কিশোরের গালে জোরে জোরে চুলকানি হতে লাগলো, আরো অনেক অস্বস্তি বোধ করলো। এটা কি হচ্ছে রে? আমি ওয়াশরুম হয়ে আসছি। এরম বলে কিশোর ওয়াশরুমে গেল, আর যেই ও আয়নাতে দেখলো ওর দম আটকে গেল। ওর পুরো মুখ রক্ত দিয়ে ভরেছিল। রক্ত? রক্ত কি করে? তখনই ওর কানে একটা ভয়ানক আওয়াজ এলো, খারাপ ভেবো না, আজ হোলি। কে? অর্পিতা, কেন ঠাট্টা করছো? বন্ধু মরেছে আমার, মুখ থেকে রক্ত বের হচ্ছে, আর তুমি ঠাট্টা করছো? অর্পিতা নয়, রেশমা। এরম বলে একটা ভয়ানক ডাইনি ওয়াশরুমে এসে গেল, যার মুখ রক্ত দিয়ে মাখা ছিল। অর্পিতা, এটা তোমার কি হয়ে গেছে? আমি অর্পিতা নয়, আমি রেশমা রে, রেশমা। ওই রেশমা যাকে 1 বছর আগে স্যাম আর তুই মিলে ফ্ল্যাটে ঢুকে জোর করে রং লাগিয়ে দিয়েছিলিস। ওই রেশমার ভূত হচ্ছি আমি। অর্পিতার রূপ নিয়ে তোকে শেষ করতে এসেছি। রেশমাটি, তুমি মরে গেছো? হ্যাঁ, আমার পর আমার উপরে সন্দেহ করত। তোরা রং লাগিয়ে চলে গেলি, আর ওর সন্দেহ হয়ে গেল। ও আমাকে মেরে মেরে আমার প্রাণ নিয়ে নিল। ওকে আর স্যামকে তো শেষ করে দিয়েছি। এখন তোর পালা। আন্টি, আন্টি ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। কিন্তু রেশমা মানতে বাধ্য ছিল না। ও কিশোরকে ধরে ফেলল, আর নিজের লম্বা লম্বা ধারালো নখ আর দাঁত বের করে কিশোরকে ছিঁড়ে ফেলল, আর রক্তাক্ত করে মেরে ফেলল। ভুতুড়ে চাকরিওয়ালা। এই গল্প হচ্ছে রামপুরের। শ্যামসুন্দর ত্রিপাঠী রামপুরের একজন নামকরা ডাক্তার ছিলেন। রামপুরের লোকরা ওনাকে ভগবান মানত। শ্যামসুন্দরের বউ ছিল মায়া। মায়া আর শ্যামসুন্দরের নতুন নতুন বিয়ে হয়েছিল। মায়া শ্যামসুন্দরকে খুবই ভালোবাসতো, আর ওকে হাসি খুশি রাখতেই ব্যস্ত থাকতো। একদিন সন্ধেবেলায় মায়ার ছোটবেলার বন্ধুর ফোন আসে। আমি ভালো আছি,
তুমি কেমন আছো? আর ডাক্তারবাবু কেমন আছেন? উনিও ভালো আছেন, আর এখন হাসপাতালে আছেন। আচ্ছা, আমার একটা কথা বল, তোর মতো মেয়েকে শ্যামসুন্দর বাবু পছন্দ কি করে করলেন? কারণ আজমগড়ে তোর হাব ভাব তো আলাদাই ছিল। আমি আর ওরকম নেই, আমি বদলে গেছি। আমার জন্য স্বামী আর শ্বশুর বাড়ির থেকে আর কিচ্ছু বড় নয়। চল বাই, এখন রাখছি। সুন্দরবাবুকে বেসনের লাড্ডু খুব ভালো লাগে। চাকি গিয়ে নিজের হাতে আটা পিষিয়ে আনবো। রাত্রি 9:30টায় মায়া চানা ডাল নিয়ে নিজের চাকর জগনকে সঙ্গে নিয়ে কারে বসে চাক্কির জন্য বেরিয়ে পড়ে। এদিকে চাক্কিওয়ালা দামু চাক্কিতে আটা পিষছিল। হঠাৎ লাইট চলে গেল। হে ভগবান, এর কি হয়ে গেল আবার? হঠাৎ করে অন্ধকারে দামু কারোর ছায়া দেখে ভীষণ জোরে চিল্লায়। ও হঠাৎ লাইট চলে এলো আর চাক্কি চলতে লাগলো, কিন্তু দামুর নজর চাক্কিতে ছিল না। ওর হাবভাব বদলে গিয়েছিল। একটা আত্মা ওকে বশে নিয়ে নিয়েছিল। মায়ার কার চাক্কির কাছে আসতে থেমে যায়। চাকর নিচে নামলো আর চানা ডাল নিয়ে ভেতরে এলো। দামু দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। আরে রামু, চানা ডালটা রেখে দিয়েছি রে। আজকে স্বয়ং মেম সাহেব এসেছে। ভালো করে কিন্তু পিষে টিষে রেখে দিস, আমি আসছি। চাকর জগন বেরিয়ে পড়লো। যেই জগন বেরিয়ে যায়, দামু এবার জগনের দিকে দেখলো, আর দামু ভীষণ ভয়ানক হয়ে গিয়েছিল। দামু নয়, ভোলা, আজমগড়ের আটাওয়ালা ভোলা। দামু জোরে জোরে হাসতে লাগলো। কিছুক্ষণ পর মায়া চাক্কির ভেতরে এলো, কিন্তু চাক্কিতে কেউ ছিল না। এই চাকরটা তো ভীষণ কামচোর। চাক্কিওয়ালার তো দেখাই নেই, আর ও নিশ্চয়ই গেছে বিড়ি খেতে। তখনই হঠাৎ চাক্কি নিজের থেকে শুরু হয়ে গেল আর ভয়ানক আওয়াজ করতে লাগলো। চাক্কির আওয়াজ শুনে মায়া ভয় পেয়ে গেল। আরে, নিজের থেকে কি করে শুরু হয়ে গেল? হঠাৎ লাইট চলে গেল, কিন্তু কারেন্টের চাক্কির ওপর কোনো প্রভাবই পড়লো না। চাক্কি জোরে জোরে ঘুরতে লাগলো। মায়া খুব ভয় পেয়ে গেল। কেউ আছে? জগন, জগন, কামচোর কোথাকার! এই চাক্কি ভালো কোথায়? এই জগন! অন্ধকারে মায়া চেঁচাতে থাকে, কিন্তু চাক্কির আওয়াজে ওর আওয়াজ দেবে যায়। আর চাকর জগন চাক্কির বাইরে আরামসে বিড়ি ফুঁকছিল। অন্ধকারে মায়া দেখলো কেউ দেওয়ালের কাছে দাঁড়িয়ে হাসছে। মায়া ভাবলো দামু হয়তো, তো রেগে গেল। দামু, এসব কি? আবার কারেন্ট এলো, আর যেই কারেন্ট এলো চাক্কি নিজের থেকেই বন্ধ হয়ে গেল। চাক্কি পুরো শান্ত হয়ে গেল। মায়া দামুর দিকে দেখলো, তো ওর অবস্থা খারাপ হয়ে গেল, কারণ ওখানে দামুর জায়গায় ভূত দাঁড়িয়ে আছে, আজমগড়ের চাক্কিওয়ালা ভোলা। তুমি তো মরে গেছো না? হ্যাঁ, মরে গেছি। তোকে মারার জন্য এসেছি। কি? আমায় কেন মারতে চাইছিস তুই? ভুলে গেলি সেই দিনটা, যেদিনকে তুই আমার দোকানে এসেছিলিস? ভোলার কথা শুনে মায়া নিজের মধ্যেই হারিয়ে গেল। আর ওর সেই দিনের কথা মনে পড়লো, যেই দিন ওর ভুলের কারণে এক নির্দোষের প্রাণ চলে গিয়েছিল। মায়া আজমগড়ের অনেক বড় পরিবারের মেয়ে, এখানে অনেক যত্নে বড় হয়েছিল, তাই বেপরোয়াও ছিল। যখন দেখো শুধু মোবাইলে বক বক আর বক বক। যা, ভোলারামের চাক্কি থেকে আটা পিষিয়ে নিয়ে আয়। কি হলো, যা। রঘু দাদা, বোঝাও না মাকে। মা, ঘরে চাকর বাকর আছে তো, মায়া যাওয়ার দরকার কি? রঘু, যেমন আমি তোমার বাপ বেটার কাজের মধ্যে নাক গলাই না, তেমন তুমি মা মেয়ের কাজের মধ্যেও নাক গলিও না। মায়া, তুমি যাবে না মোবাইল বন্ধ করব? হ্যাঁ? মায়ার রাগ তো ভীষণ হয়, কিন্তু তবুও মায়ের ভয়ে ও আটার ডাব্বা নিয়ে ভোলারামের চাকরির জন্য বেরিয়ে পড়ে। ভোলারাম একজন সহজ সরল সৎ প্রকৃতির মানুষ ছিল। যেই ও মায়াকে দেখলো, ও আটার ডাব্বা নেওয়ার জন্য ওর দিকে ছুটে গেল, আর ভুল করে ওর হাত মায়ার কোমর ছুঁয়ে ফেললো। মায়া ভোলারামকে একটা জোরে থাপ্পড় মারলো। তোমার এত সাহস যে তুমি আমার কোমরে হাত দাও? তখনই মায়ার ভাই রঘু সেখানে আসে। কি হলো মায়া? আমার কোমরে হাত দিয়েছে ও। বোন ভুল বুঝেছে দাদা।
রঘুর ভীষণ রাগ হয় আর ও ভোলাকে চাকিতে পটকে পটকে মেরে ফেলে। কিছু মনে পড়লো? হ্যাঁ, ভুল হয়ে গেছে ভোলা। ওই দিন মায়ের রাগটা তোমার ওপর বেরিয়ে গিয়েছিল, আমাকে ক্ষমা করে দাও। তোর একটা ভুলের জন্য আমি নিজের প্রাণ হারালাম, এখন তোর যাবে। ভোলার ভূত মায়ার দিকে এগোতে থাকে। মায়া চিল্লাতে থাকে, বাঁচাও 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 বাঁচাও। হঠাৎ করে চাক্কি চলতে লাগে আর মায়ার আওয়াজ দেবে যায়। ভোলা মায়ার কাছে চলে আসে আর ওর মাথা ধরে ফেলে আর চাক্কিতে পটকে পটকে মায়াকে মেরে ফেলে। এইভাবে ভুল ধারণা আর ভুল ব্যবহারের দাম মায়াকে শোধ করতে হয়।